রান্না করতে হবে না তোর, আমি খাবার অর্ডার করে নিয়েছি। শরৎ ভাইয়ের কথা শুনে পেছন ফিরে তাকালাম আমি। কোমরে হাত রেখে বললাম, অনলাইন থেকে অর্ডার করার কি দরকার ছিল? বাড়িতে তো রাখতে পারতাম। আমার প্রশ্নের প্রত্যুত্তরে শরৎ ভাই বললেন, আমি জানি তুই ঠিক কতটা ক্লান্ত। তাছাড়াও ঘরে তেমন আনাজপাতি নেই যা দিয়ে তুই রান্নাবান্না করবি। ঘরে গিয়ে রেস্ট নেই আপাতত। শরৎ ভাইয়ের কথা শুনে কোনো রকমের রেট করলাম না আমি। সত্যি খুব ক্লান্ত আমি। ক্লান্তিতে সারা শরীর আর কাজ করছে না। কোনো রকম কথা না বাড়িয়ে আমি ঘরের দিকে এগিয়ে গেলাম। ফ্যানটা ছাড়া ছিল, তাই দরজাটায় ভিড়ে দিয়ে ধপ করে নরম তুলতুলে বিছানার উপর শুয়ে পড়লাম। বিছানা গা এলিয়ে দিলাম আমি। সারাদিনের জার্নি, ক্লান্তি সব মিলিয়ে শরীরের একটা বিশ্রামের প্রয়োজন ছিল খুব। চোখের পাতা না চাইতেও বন্ধ হয়ে এলো। ক্লান্তিদের পরাজিত করবার জন্য পাড়ি দিলাম ঘুমের এক অন্তহীন রাজ্যে। বিকেল শেষ প্রায়। মসজিদের ইমামরা মধুর ধ্বনিতে আজান দিচ্ছেন, আসরের আজান দিচ্ছে। রোদের আমেজ শেষ হয়েছে, তাই পাখিটা নিজেদের আনন্দ মতো আকাশে ঘুরে বেড়াচ্ছে। ঘুমের ঘোরে আমি অনুভব করলাম কেউ একজন আমাকে খুব গভীরভাবে লক্ষ্য করছে। তবে তার মনোযোগ বা লক্ষ্য করাকে পাত্তা না দিয়ে আমি নিজের মতো ঘুমোতে লাগলাম। কিছুক্ষণ বাদেই আমাকে ডাকলেন শরৎ ভাই। হাত ঝাঁকিয়ে বললেন, এই সৃজা, ওঠ, আসরের নামাজ পড়তে হবে তো। শরৎ ভাই বেশ কিছুক্ষণ ডাকাডাকি করলেন। অতঃপর ঘুমকে হারিয়ে দিয়ে ঘুম থেকে উঠলাম আমি। চোখ মুখ বেশ ফুলেছে আমার। বিছানা থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নামাজ পড়ে নিয়ে শরৎ ভাই আর আমি দুজনেই দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবার বলে ভুল হবে, কারণ আমরা বিকেলে খেয়েছি। সে যাই হোক, বিকেলে বা দুপুরের খাবার খেয়ে শরৎ ভাই বাইরে বেরিয়ে গেলেন ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আমারও ভালো লাগছিল না তেমন। ফোনে ডুব দিতে ইচ্ছে করছিল না। বারবার এই কাজ করে এটার প্রতি বিরক্তি চলে এলো আমার। কি করা যায় তাই ভাবতে লাগলাম আমি। কিছু একটা মনে এলো আমার। যেই ভাবা সেই কাজ। দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে লাগলাম আমি। গোল গাউনের মতো লং টপস, চুলগুলো ছেড়ে দেয়া, চুলে খোপা করে কালো রঙের ওড়না মাথায় দিয়ে নিলাম আমি, চোখে মুখে পানি দিয়ে। চোখ মুখ না মুছেই হাতে ছাদে চাবি নিয়ে দ্রুত জুতো পরে ঘর লক করে ছাদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম আমি। যদিও লিফটের ব্যবস্থা রয়েছে, কিন্তু লিফট ব্যবহার করতে ভয় করে আমার। আর একা হলে তো কথাই নেই। এই ভয় লিফট ইউজ না করে সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে গেলাম আমি। ছাদের গেটের তালা খোলা দেখতে পেলাম, তাই আর চাবি দিয়ে তালা আলাদা করে খুলতে হলো না। প্রতিটা ফ্ল্যাটের মেম্বারদের কাছেই ছাদের একটি করে চাবি থাকে, সেহেতু ছাদ খোলা দেখতে পেয়ে অবাক তেমন হলাম না আমি। ছাদটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বেশ দেখতে ছাদটা, অনেকটা বড়। ছাদের একপাশে একটা বড় দোলনা রয়েছে, যাতে অনায়াসে ৩-৪ জন বসে যেতে পারবে। আর দোলনার পাশে পেছনে রয়েছে নানান গাছ। দোলনার দুই পাশে প্লাস্টিকের পাতা দিয়ে সাজানো। ছাদে নানান গাছ রয়েছে, সাথে ছোট্ট একটা পুলের মতো জায়গা যেখানে নানান মাছ সাঁতার কাটছে। এসব দেখে হাঁটতে হাঁটতে ছাদের অন্য প্রান্তে চলে এলাম আমি। তবে এদিকটা বেশ ফাঁকা, হালকা কাজ চলছে বললেই চলে। আমার কি যেন একটা মনে হলো, তাই অতশত না ভেবে এগিয়ে গেলাম সেই দিকে। আমার মাথায় ছিল না যে এদিকটা গেলে কোনো রকম ক্ষতিও হতে পারে। আমি এগিয়ে গিয়ে দেখলাম বেশ কয়েকটা ছেলে সেখানে বসে আড্ডা দিচ্ছে। বেশ কয়েকজনের হাতে সিগারেট। আমাকে দূর থেকে লক্ষ্য করলো তারা। তারা আমাকে দেখা মাত্রই হালকা চমকে উঠল। তাদের মধ্যে কয়েকজন কিছু বলতেই যাবে, তাদের বাধা দিল একটা ছেলে, যদিও সে তাদেরই দলের। তবে তার হাতে কোনো সিগারেট নেই। সে আমার দিকে এগিয়ে এলো, দুহাত পকেটে পুরে নিয়ে আমার দিকে একবার শান্ত দৃষ্টিতে চাইল। ছেলেটার মাথার চুলগুলো স্বাভাবিকের তুলনায় হালকা বড়ই, তাই বারবার ওগুলোকে হাত দিয়ে ঠেলে পেছনে নিয়ে যাওয়া সত্ত্বেও সেগুলো বারে বারে কপালে এসে পড়তে লাগলো। সে সংক্ষেপে বলল, এই বিকেলে একা একা ছাদে এসেছেন কেন? এসেছেন ভালো কথা, এই দিকটা এসেছেন কেন? তার কথায় বেশ রাগ উঠল আমার। যাকে বলে রক্ত গরম করা রাগ। আমার ফ্ল্যাট আমি ভাড়া দিয়ে থাকি, সেই বাড়ির ছাদে এসে তাকে কৈফিয়ত দিতে হবে আমি কেন এসেছি? আজব। আবার বলা হচ্ছে এখানে এসেছেন ভালো কথা, এদিকটা এসেছেন কেন? আমি বেশ রাগ নিয়ে ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। গড় গড় করে বলে উঠলাম, সে কৈফিয়ত আপনাকে আমি দেব কেন? আমার বাড়ি, আমি ভাড়া দিয়ে থাকি। এখানে রাতে দিনে বিকেলে যখন ইচ্ছে তখন আসবো আমি। যে কোনায় ইচ্ছে সেই কোনায় ঘুরবো ফিরবো। প্রয়োজন পড়লে মাঝরাতে ছাদে এসে লাফিয়ে লাফিয়ে নাচবো। কি করবেন আপনি? আপনি কি বাড়িটা কিনে নিয়েছেন নাকি? না, এই বাড়িটা আপনার বাবার। আবার আমাকে বলছেন কেন এসেছি? শেষের কথাটা সঠিক বলেছেন, বাড়িটা আমার বাবারই।
লোকটার এমন তেরো কথা শুনে রাগ যেন আমার মাথায় আরও ভালোভাবে চেপে বসলো। যেন সে কঠোরতম প্রতিজ্ঞা করলো সে যাবে না, যাবে না মানে যাবেই না। আমি রেগে মেগে ফুসফুস করতে করতে বলে উঠলাম, মজা করা হচ্ছে আমার সাথে? বাড়িওয়ালার ছেলে নাকি উনি, দেখে তো মনে হচ্ছে। থাক, সে কথা নাই বললাম। কি করবেন শুনি? এদিকে আসলে 100 বার আসবো, 1000 বার আসবো, কি করবেন আপনি? উনি হালকা হাসলেন। লোকটার হাসি দেখে যেন আমার মাথা আরও গরম হয়ে গেল। রাগেরা জ্বলে উঠল ধপ করে, নীল রং থেকে কালো রং ধারণ করলো, যার মানে ভয়ানক, ভীষণ ভয়ানক। উনি আঙ্গুল বাড়িয়ে তার দলবলের লোকগুলোকে দেখিয়ে আমায় বললেন, আমি কিছু করব না, ওদের দেখতে পাচ্ছেন, ওরাই যা করার করবে, আর যা করবে তা আপনার জন্য মোটেও ভালো না। তাই আপনাকে বারবার বলছি এদিকে না আসতে, আর একা একা তো একদমই না। আমি ঠাট্টা সুরে ওনাকে খোঁচা মেরে বললাম, বাহ, মহাপুরুষ আপনি। না, বীরপুরুষ। হ্যাঁ, বীরপুরুষ আপনি। আপনার দলবলের লোকেরা আমার এত কিছু করে দেবে, আর আপনি কিছুই করবেন না? ব্যাপারটা হজম হচ্ছে না ঠিক। মেয়েটার এমন তেরা তেরা কথা শুনে বেশ রাগ লাগলো সাদাফের। সে জানে এ বাড়িতে নতুন এসেছে তারা, কেমন লোকজন ভাড়া দেয় তার বাবা, এসব ভাবতেই বেশ রাগ লাগলো তার। মেয়েটার মনে কোনো রকম ভয় নেই। মেয়েরা সাহসী হলে ভালো, কিছু কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তেমনই মেয়েটার রাগটাও তার কাছে অতিরিক্ত মনে হচ্ছে, অনেক বেশি অতিরিক্ত। সাদাফ রেগে মেগে বলল, এসব ছাগল পাগল পাবলিকদের বাবা যে কেন ভাড়া দেয় বুঝি না, যত সব আবালের দল। আমি ওনার কথা শোনা মাত্র রেগে মেগে বললাম, এই এই আপনি আমাকে পাগল বললেন কেন? আমি পাগল ছাগল? আমার কথা শুনে উনি 2 হাত ভাঁজ করে বললেন, এখন তুমি যদি নিজেকে পাগল ছাগল বলো আমার কিছু করার নেই। আমি রেগে মেগে ওনাদেরকে তাকালাম, আঙ্গুল তুলে বললাম, কি আমি বলেছি আমি পাগল ছাগল? উনি আমাকে রাগিয়ে দিতে গা জ্বালানো মার্কা হাসি দিয়ে মাথা নেড়ে বলে উঠলেন, আহা, বুঝেছি তুমি পাগল ছাগল, আর কতবার বলবে এটা? আমার রাগ যেন তরতর করে বাড়তে লাগলো। আমি ভুলভাল কিছু বলে ফেলার আগেই রাগে ফুসফুস করতে করতে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ঘরের দিকে এগিয়ে গেলাম। শ্রীজা চলে যেতেই নাদিম হু হু করে হেসে উঠল। মেয়েটাকে রাগিয়ে বেশ মজা পেয়েছে সে। তার সাথে ঘাড়তাড়ামো করতে আসার ফল ভালোভাবেই টের পেয়েছে সে। ঘরে এসেই আমি মাথা থেকে ওড়নাটা একটানে খুলে ফেলে বিছানার উপর ফেলে দিলাম। হুট করে মাথা রাগ চেপেছে আমার, ভীষণ রাগ। দমাতে পারছি না আমি রাগটাকে, কোনোভাবেই না। লোকটার প্রতি রাগ বাড়ছে আমার, হু হু করে বাড়ছে। কি যেন নামটা? নাদিম? হ্যাঁ, নাদিম। এত ভাব বাড়িওয়ালার ছেলেই তো। আমাদের কি বাড়ি নেই নাকি? ভাড়াটিয়াদের টাকায় খায়, আবার তাদের সাথে এমন দুর্ব্যবহার। রাগে আমি মাথা চেপে ধরলাম, বিড়বিড় করতে লাগলাম আমি, এই নাদিমকে তো আমি দেখে নেব। আমার সাথে লাগতে আসার আগে লোকটার ভাবা উচিত ছিল। তা কে সে নাদিম? আরে বাড়িওয়ালার ছেলে, দেখতে মাশাল্লাহ, কিন্তু ব্যবহার আস্তাক ফিরুল্লাহ। কে মাশাল্লাহ দেখতে আবার বল? শরৎ ভাইয়ের কথা শুনে ওনার দিকে আমি তাকালাম। ওনার চোখে মুখে রাগের আভা স্পষ্ট। আমি ভাবলাম সুযোগকে সদ্ব্যবহার করার উত্তম সময় এটা। বললাম, আরে নাদিম, বাড়িওয়ালার ছেলে দেখতে হেভি। শরৎ ভাই বললেন, আমার থেকে বেশি সুন্দর নাকি? তা একটু বেশিই সুন্দর। আমার কথা শুনে শরৎ ভাই হাঁসফাঁস করতে লাগলেন। কিছু বলতেও পারছেন না উনি, আবার সইতেও পারছেন না। ওনার এমন অবস্থা দেখে আমি হালকা হাসলাম, যদিও তা ওনার চোখে পড়েনি। বললাম, আচ্ছা শরৎ ভাই, আপনি কি কিছু পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন? শরৎ আমার কথা বুঝে উঠতে না পেরে বললেন, না পাচ্ছি না। আমি কিন্তু পাচ্ছি। বলেই হু হু করে হেসে উঠলাম আমি। উনি হয়তোবা আমার কথার মানে বুঝতে পেরেছেন, তাই বললেন, তুই যা ভাবছিস তেমন কিছুই না। বলেই উনি কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলেন ফ্রেশ হবার জন্য। শরৎ ভাই যে মিথ্যে বলতে পারে না তা আমি খুব ভালো করেই জানি। ওনার এমন হিংসে দেখে কিছুটা ভালো লাগলো আমার। হয়তোবা লোকটা ধীরে ধীরে কিছু অনুভব করছে, এই ভেবেই মনে অনেকটা প্রশান্তি পেলাম আমি। রাতে শরৎ ভাই যখন অফিস সংক্রান্ত কাজে মগ্ন, আমি তখন তাকে বললাম, আর চারু ফোন করেছিল, অনেক দিন তো হলো, ওকে একটু নিয়ে আসবেন? আজ তো বুধবার, শুক্র শনি অফ ডে, ওকে নিয়ে আসি কালকে। আমারও একা একা তেমন ভালো লাগে না, কদিন আমার সাথে থাকলো। মামনি, এ কদিন একটু একা থাকলে কিছু হবে না। আমার কথার উত্তরে শরৎ ভাই মাথা নাড়লেন শুধু। বুঝতে পারলাম কাল চারুকে নিয়ে আসবেন তিনি। আমি কথা না বাড়িয়ে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। শরৎ ভাই আর আমি আলাদা ঘরেই থাকি, প্রয়োজন ছাড়া তেমন একটা কথা ওনার সাথে হয় না আমার। আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি, দেখা যাক নিয়তি আর ভাগ্য আমাকে কোথায় নিয়ে দাঁড় করায়। এইভাবে মনের মাঝে হাজার অসমাপ্ত জল্পনা কল্পনা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম আমি। খোলা বেলকনি, কোনো গ্রিল নেই, আশেপাশে নানান গাছ। মাথাটা হালকা নিচু করলে ব্যস্ত শহরের মানুষদের ব্যস্ততা বোঝা যাচ্ছে। গাড়ির চলাচল, নানান মানুষ হেঁটে চলছেন রাস্তা দিয়ে। শহরের এমন জায়গাগুলোতে পাখির কিচিরমিচিরের থেকে যানবাহনের হর্ন আর মানুষের নানান কথাবার্তাই বেশি শোনা যায়, যা আমাদের শ্রবণ শক্তির জন্য ক্ষতিকর।
এক কথা যাকে বলে শব্দদূষণ। তবে আমি যখন জাবিতে ছিলাম তখনকার পরিবেশটা ছিল পুরোপুরি ভিন্ন। সেখানে পাতার মর্মর শব্দ, পাখির কিচিরমিচির ডাক, হিমেল বাতাসেই বেশি অনুভব করতাম আমি। এখন ছাত্রী হলটাকে খুব বেশি মিস করছি। শরৎ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা বন্ধুসুলভই ছিল, তবে তার মাঝে একটু বেশি দুষ্টুমি ছিল। শরৎ ভাই আমাকে তার আর অন্যদের সম্পর্কের কথা আমায় জানে, যদিও দুজন দুজনকে বেশ পছন্দ করত, কিন্তু বলতে পারতো না। আর আমি তো শরৎ ভাইকে প্রথম দিকে আমার ভালো লাগা বলেই ধরে নিয়েছিলাম। হৃদা আর আঁচল প্রথম থেকে সবটাই জানে। প্রথম ভালো লাগা, এরপর ওনার মনের মতো হবার চেষ্টা করা, আর মনে মিটমিট করে হাসা। বাংলা গানের রিলিক্সের সাথে ওই হিরো হিরোইনের জায়গায় ওনাকে আর আমাকে ভাবা। মাঝে মাঝে আমার খুব হাসি পায় আমার আগের বাচ্চামাগুলোকেই ভেবে। নিজে নিজে লজ্জা পাই আমি, ভাবতেই অবাক লাগে কী সব ভাবতাম আমি। এখনও কম কি ভাবি। এখন অত কত শত জল্পনা কল্পনা তাকে নিয়ে আমার। ওনার চোখ দুটোর দিকে অপলক তাকিয়ে থাকার বড্ড ইচ্ছে আমার। ওনার চোখে কি মায়া তা বুঝেই পাই না। ভেজা ভেজা চোখ, কালো কুচকুচি মণি, আর ভ্রুকুটি করে তাকানোর ভঙ্গিমা, অন্যরকম এক চাহনি। আমাকে ক্ষতবিক্ষত করে দেবার জন্য এটাই যথেষ্ট। মাঝে মাঝে আমার মনে হয় লোকটার চোখের মায়ায় পড়ে গেলাম না তো। ওনার চোখেই যেন কথা বলে। মাঝে মাঝে আয়না নিজের চোখের দিকে তাকিয়ে থাকি আমি, কই তেমন মায়া তো খুঁজে পাই না। তার চোখে কি এমন মাদকতা আছে যা আমায় নেশার মতো টানে? আর কারো চোখে কেন সে মাদকতা নেই? লোকটাকে ভাবলেই ভয়, লজ্জা, আমাকে না বোঝার অভিমান, কান্না, রাগ, সব কিছু সংমিশ্রণে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। আর তারা ঘিরে ধরে আমায়। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি আমি, আনমনেই বক্ষে হাত চলে যায়। চোখ বন্ধ করেও শান্তি পায় না। লোকটার ওই মায়াবী মুখশ্রী আমার কল্পনায় ভেসে ওঠে। কি মায়া বিদ্যা জানে সে। কারো প্রতি আমি অনুভব করি না এমন, যা ওনার প্রতি করি। এই অনুভূতিগুলির কাছ থেকে পালাতে পারি না আমি, গুটিয়ে নিতে পারি না নিজেকে। তাদের ভালো লাগা বললেই তারা মেনে নেয় না। তাদের প্রত্যাশা আরও বড় কিছু, তারা ভালোবাসা। কিন্তু তাদের মাঝে যতটা সুখ আছে ততটা আনন্দ আছে, তার চেয়ে বেশি আছে কষ্ট, হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেবার মতো অসহনীয় যন্ত্রণা। সেই যন্ত্রণায় কাঁদা যায় না, কাঁদার অনুমতি থাকে না যে। যার জন্য সে যন্ত্রণার দহনে পড়ে ছাই হয়ে যায়, সেই লোকটাও বোঝে না। না বোঝার কষ্ট, এই যন্ত্রণা সব মিলেমিশে একাকার হয়ে শেষ করে দেয় প্রতিনিয়ত। আবার মানুষটার মন বদল, মনের রং বদল, ক্ষণে ক্ষণে তার ভালোবাসার বৃদ্ধি, আবার মুহূর্তে মুখ ফুরিয়ে নেওয়া, অন্যরকম এক অনুভূতিতে জর্জরিত হয়ে পড়ি। এরপর শুরু হয় কঠিন পরিণয়, প্রণয়ের পরিণয়। বৈশাখ শেষ প্রায়, জ্যৈষ্ঠে পা রেখেছে ঋতু। গরমে নাজেহাল অবস্থা সবার। হুটহাট গরম বেড়ে যায়, আবার হুটহাট কমেও যায়। হুটহাট প্রবল বর্ষণ নেমে আসে ধরণীতে। সকাল 9টা ছুঁই। আজ খুব ভোর ভোরে শরৎ ভাই মহাখালী গিয়েছেন মামনি আর মামুকে দেখে আসতে। সাথে চারুকে নিয়ে আসবেন তিনি। এতক্ষণে বোধহয় পৌঁছে গিয়ে ফের বাড়িতে ফিরত এসেও পড়ছেন। তেমন সময় লাগবে না হয়তো। অযথা অলসের মতো বিছানায় শুয়ে না থেকে ফ্রেশ হয়ে এলাম আমি। হালকা নাস্তা পানি করে নিলাম। আমার নাস্তা পানি মানে ওই পাউরুটি আর জ্যাম। শরৎ ভাই থাকলে এক একদিন এক একটা করা হয়। যদিও ঘরদোর গোছানো ছিল, তবু আমার ঘরদোর গোছালাম আমি। ঘরদোর গোছগাছ করে রান্নাবান্নার কাজে লেগে পড়লাম। যেহেতু চারু আসছে সেহেতু একটু ভালো মন্দ রাঁধতে হয়। রান্নাবান্না একবারই পারি না তেমনটা বললে ভুল হবে, আবার সব পারি সেটা বললেও ভুল হবে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি বাড়িতে নতুন কেউ আসলেই ভালো মন্দ রাঁধার ধুম পড়ে। সেই খাবারের মেনুতে পোলাও, বিরিয়ানি, মাংস তো কমন খাবার। তবে মাংস রাঁধলেও বিরিয়ানি বা পোলাওটাও রাঁধছি না আমি। মায়ের বাড়িতে থাকতে যতবারই এটা করবার চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। বিরিয়ানি করতে গিয়ে হলুদ ছাড়া খিচুড়ি হয়ে গিয়েছিল একেবারে। ও বাড়িতে মা আর দিয়ে বেশি রাত, ছোটো মেয়ে হয়, আমার কাজ করতে হতো না তেমন। তবে দেখে দেখে যা শিখেছি তা আপাতত হয়ে যাবে। গরুর মাংসটা একটা পাতিলে নিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। হাতটা পানি দিয়ে ধুয়ে নিলাম, ওই পানিটাও মাংসে দিয়ে দিলাম। চুলে মাংসটা বসিয়ে দিয়ে ভাবলাম আর কি রাঁধা যায়। আকাশের মতিগতি ভালো ঠেকছে না, বৃষ্টি হবে বোধহয়। হালকা ঠান্ডা বাতাসের উপস্থিতি তা জানান দিচ্ছি। খিচুড়ি হলে মন্দ হয় না। খিচুড়িটা একটা চুলে বসিয়ে দিলাম। মিক্সারে হালকা করে টেলে রাখা শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ভর্তার জন্য শুটকি সহ যা যা উপকরণ প্রয়োজন হয় সব হালকা করে টেলে নিয়ে একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। খিচুড়ির সাথে বৃষ্টির সময় লাল লাল ভর্তা আর মাংস ভুনা ভাবতেই আর তর সইছে না আমার। দিকে দেখতাম মিক্সারে এমন করে ভর্তা করতে আমাদের পরিবারের সবাই ভর্তা ভীষণ পছন্দ করে, শুধু বাবা ছাড়া।
রান্না বান্নার কাজ মোটামুটি শেষ। রান্নাঘরটা পরিষ্কার করে আমি ফ্রেশ হতে চলে গেলাম। এর মধ্যে রান্নাটাও হয়ে যাবে। সকাল 11টা বেজে 3 মিনিটে রান্নাবান্নার কাজ শেষ। তাই সময় কাটাতে বই নিয়ে পড়তে লাগলাম। কলিং বেল বেজে উঠতেই বুঝতে পারলাম ওরা চলে এসেছে। দরজা খুলে দিতেই প্রথমে চারুকে দেখতে পেলাম। ও আমাকে দেখতে পেয়ে ঝাপড়ে ধরল। বলল, কেমন আছো ভাবি? আমি মুচকি হেসে উত্তর দিলাম, এই তো ভালো আছি। ঘরে এসো, বাইরে দাঁড়িয়ে থেকো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা বলো, পড়াশোনা কেমন চলছে? চারু মাথা চুলকে বলল, এই তো মোটামুটি। আমি ওর অবস্থা বুঝতে পেরে ওর কান মুলিয়ে বলে উঠলাম, ওরে ফাঁকিবাজ, মোটামুটি না অন্য কিছু। চারু আমার ঘরের বিছানায় ধপ করে শুয়ে পড়ে বলল, আরে ধুর, ওসব ছাড়ো, এখন কি পড়বো? এক্সাম আসতে বহুত দেরি, এখন জাস্ট চিল আর চিল। আমি চারুদিকে লক্ষ্য করলাম। গ্রামের সেই ভীতু মেয়েটা যে অল্পতে ভয় পেয়ে যেত, প্রতিবাদ করতে গেলে কেউ তার সাথে জোর গলায় কথা বলে ভয়ে দমিয়ে যেত, হু হু করে কাঁদত, সবসময় সুতির গোল জামা পরে এক কোণে ঘাপটি মেরে বসে থাকতো, হাতে গোনা কয়েকজনের সাথে মিশত, আর যার সাথে মিশত না একদমই মিশত না। সে মেয়েটার আজ কত পরিবর্তন। গায়ের চাপা রংটাও শহরে এসে ফর্সা হয়ে গিয়েছে। এখন হয়তোবা রোদ্দুরে আর তেমন ঘোরা হয় না। মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। তার প্রমাণ আমরা নিজেরাই। শরৎ ভাই এলো। ওদের ফ্রেশ হতে বলে আমি টেবিলে খাবার গোছাতে লাগলাম। খাওয়ার টেবিলে বসে খেতে খেতে শরৎ ভাইকে বললাম, শরৎ ভাই, কয়েকটা জরুরি নোটের জন্য কাল একটু ভার্সিটিতে যেতে হবে। শরৎ ভাই খাবার নাড়তে নাড়তে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। বলল, যাবি, ভালো কথা, আমাকে বলছিস কেন? ওনার কথা শুনে আমি বিষম খেলাম। পানি খেয়ে বললাম, আপনাকে বলবো না তো কাকে বলবো? বাড়িতে আপনিই তো। আমার কথা শেষ করতে না দিয়ে শরৎ ভাই বললেন, কেন, তোর নাদিম আছে না, ওকে গিয়ে বল। শরৎ ভাইয়ের কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। নাদিম ছেলেটার কথা এখনও মনে আছে ওনার, অথচ এই 2 দিনে একবারও ছেলেটাকে মনে পড়েনি আমার। ওই দিনের বিষয়টা নিয়েই তাহলে ক্ষেপে আছেন তিনি। কিন্তু এতে খ্যাপার কি আছে তাই বুঝে উঠতে পারছি না। আমার ভাবনার সুতো কেটে দিয়ে চারু বলল, এই নাদিমটা কে গো ভাবি? আমি চারুকে বললাম, আরে বাড়িওয়ালার ছেলে, সেই ভাব, দ্যামাগো সেই। আমার কথা শুনে চারু বলল, আচ্ছা আচ্ছা, তা শরৎ ভাইয়ের কী হয়েছে? ওনার সাথে কথা কাটাকাটি হয়েছিল নাকি? আমি এবার ওর কাছে এগিয়ে গেলাম, চেয়ার টেনে নিয়ে ওর কাছে বসে ফিসফিস করে বলতে লাগলাম, আরে না, আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল, ওটা শরৎ ভাইয়ের কানে চলে গিয়েছে। ভুলবশত ওই ব্যাটার নামে 2টো সুনাম করেছি, আর এটা নিয়ে এই লোক ফুসছে 2 দিন ধরে। আমার কথা শুনে চারু আমার দিকে হাসি মুখ নিয়ে তাকালো। আস্তে করে 2 হাত তালি দিয়ে ফিসফিস করে আমাকে বলে উঠল, আরে क्या बात है, ওয়া ওয়াও, মিষ্টি খাও ভাবিজি, তা না হলে ট্রিট দাও। কেন কেন? আমার প্রশ্ন শুনে চারু আমাকে বলল, আরে তুমি জানো না, এটাই তো ভালোবাসার প্রথম ধাপ। এই বলে ও হালকা জোরে শরৎ ভাইকে শুনে শুনে গান গাইতে লাগলো, পরাণ যায় জুলিয়ারে হো, পরাণ যায় জুলিয়ারে। ওর গান শুনে শরৎ ভাই ওকে ধমক দিয়ে বলে উঠল, এই খাবার সময় কী সব ফাজলামো শুরু করলি তোরা? চুপচাপ খা, তা না হলে চড়িয়ে গাল লাল করে দেব। শরৎ ভাইয়ের কথা শুনে মুখ ভেঙচি কাটল চারু। এই কদিনে তাদের সম্পর্কটা অন্য সব ভাই বোনদের মতো হয়ে গিয়েছে। এদের দুজনে লাগালাগি বাদরামও দেখতে ভালোই লাগে আমার। আমি আর মামনি তো নীরব দর্শক হয়ে দেখি আর মজা নেই। এসব ভেবেই মনে মনে হাসছি আমি। আমাকে হাসতে দেখে শরৎ ভাই এবার আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, কী রে, এমন মিটিমিটি হাসছিস কেন? ওই নাদিমের প্রেমে পড়লি নাকি? নতুন প্রেমে পড়লে তো এমনই হয়। আমি বললাম, প্রেমে পড়লেই বা কি শরৎ ভাই, ছেলেটা কিন্তু জোস, কথাগুলোও সেই। কি অ্যাটিটিউড ভাই, मैं तो मर जावा। হায় আল্লাহ, বাঁচাও আমাকে। আমার দিকে এবার শরৎ ভাই রাগী চোখে তাকালেন। সাধারণ কোনো রাগেননি তিনি, তা ভালোই বোঝা যাচ্ছে। যে চোখ দিয়ে জ্বালিয়ে দেবেন আমাকে, এই রে বেশি হয়ে গেল না তো? ওনার রাগ থেকে নিজেকে বাঁচাতে বলে উঠলাম, আচ্ছা শরৎ ভাই, তাহলে আমি কাল একাই যাই নোট কালেক্ট করতে? এক্সট্রা ক্লাসও আছে আবার। আপনার তো অনেক কাজ, বিরক্ত করা ভালো হবে না, তাই না? থাক, তোর আর একা যাওয়া লাগবে না, পরে দেখা যাবে। আমার বউ আরেক বেটার সাথে ঢ্যাং ঢ্যাং করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রেমিক প্রেমিকার মতো ঘুরে বেড়াচ্ছে। তুই তো আবার খুব হৃদয়বান মানুষ, 100 কোটি লোককেও নিজের মনে জায়গা দেওয়ার ক্ষমতা রাখিস তুই। চারু বলল, ভাবি, আমি যা দেখি তুমিও কি তাই দেখো? আমি কিছু না বুঝি বললাম, হ্যাঁ দেখি, আমি যা অনুভব করি তুমিও তাই অনুভব করো, করবো না কেন? চারু মুখ টিপে হেসে বলল, আমি এখন অনুভব করছি কোনো কিছু জ্বলছে, জ্বলতে জ্বলতে পুড়ে যাচ্ছে, একেবারে ছাই হয়ে যাচ্ছে। পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? আমি ওর কথা শুনে বুঝতে পেরে বললাম, তা আর বলতে। শরৎ ভাই চারুর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোকে তো আজ। চারু ভয় পাওয়ার ভান করে কাঁদো কাঁদো মুখে হেরে যাওয়া প্রেমিকের ভাব এনে গান ধরল।
ভীষণ কালো মেঘে পুড়ে ছাই আবেগে। আজও তাই। আমি ওদের কাণ্ড দেখে মুখ টিপে হাসতে লাগলাম। ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে দেখতেই আজকের দিনটা পার হয়ে গেল। শোন, ফ্রিজে মাংস তরকারি আছে আর আমি ভাত রান্না করে রেখেছি। আমার আসতে দেরি হলে ওটা গরম করে খেয়ে নিবি। আর বুক সেলফে বই আছে, টিভি তো আছে, বোর হলে বই পড়বি আর টিভি দেখবি। সময় কেটে যাবে এমনি এমনি। উফ ভাবি, তুমি কি আমাকে বাচ্চা মেয়ে মনে করো নাকি? আমি একা একা থাকতে পারবো, কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে এসো কেমন? একা একা থাকতে আমার মোটেও ভালো লাগে না। আমি হালকা হেসে চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে বিদায় জানিয়ে চলে এলাম। নিচে এসে দেখলাম শরৎ ভাই রোডে একটা রিক্সা ভাড়া করে নিয়েছেন। রিক্সায় বসে কিছুক্ষণ চুপ করে রইলাম আমি। চারিপাশে পিনপত নীরবতা, নিশ্চুপ দুজন। আমার মনে হলো নীরবতা কাটিয়ে আমারই আগে কিছু বলা উচিত, কিন্তু পর মুহূর্তে আমার ইগো আমাকে চেপে ধরলো। সবসময় আমি কেন কথা শুরু করব? মান অভিমানের পালা শেষই বা আমি কেন করব? এসব ভেবে শরৎ ভাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম আমি। শহরের নানান অলিগলি ছোটোখাটো রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়ার একটা টেকনিক ইউজ করছেন মামা। অলিগলিগুলোতে তেমন একটা যানজট থাকে না, বলতে গেলেই একদমই থাকে না। নানান অলিগলি পেরিয়ে মামা মেন রোডের দিকে রিক্সা চালানো শুরু করলেন। শরৎ ভাই লোকটাকে একদম বুঝি না আমি, কেমন যেন গোলমেলে বললেই চলে। এই এত ভালোবাসা দেখায়, আবার এই সব উড়ে যায়। ওনার এইসব কাণ্ডে মাঝে মাঝে কনফিউজড হয়ে পড়ি আমি। মাঝে মাঝে মনে হয় লোকটার আমার প্রতি কোনো ফিলিংস আছে, আবার মনে হয় না, আমার জন্য ওনার মনে তেমন কিছুই নেই। যা আছে তা শুধু দায়িত্ব। আগের মতো করে এখন কষ্ট পাই না আমি। মনে হয় লোকটা আমার হবে, হয়ে গেছে। বিয়ে নামক পবিত্র বন্ধনের বাটটা তো এতটাও ঠুনকো নয় যে সামান্য অতীতের জেরায় তা ছিঁড়ে যাবে, শেষ হয়ে যাবে। বরং এই সম্পর্কের বাঁধন অনেক শক্ত, পবিত্রতা রয়েছে এই সম্পর্কে। যে সম্পর্কে পবিত্রতা থাকে তা কি আদৌ এত সহজে ভেঙে যায়? এতটাই সোজা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা, এই সম্পর্কের মায়াজাল ছিন্ন করা। ভার্সিটিতে পৌঁছে আমাদের ভবনের দিকে যাচ্ছি আমি, সাথে শরৎ ভাই রয়েছেন। আজ বোধহয় ক্লাসে রেখেই যাবেন আমাকে। দুদিন ধরে খুব চোখে চোখে রাখছেন আমায় উনি। কেন রাখছেন বিষয়টা আমার অজানা নয়, তবে এই বিষয়টা নিয়ে শরৎ ভাইকে খেপাতে বেশ লাগছে আমার। ভার্সিটির মাঠে হুট করেই স্যামি স্যারের সাথে দেখা। আচমকে এভাবে এতদিন পর সাক্ষাৎ হবে ভাবতে পারিনি আমি, স্যারও হয়তো বা ভাবতে পারেনি। তাই তো আমার দিকে এভাবে অবাক হয়ে চেয়েছিলেন উনি। আমি ওনাকে দেখে সম্মানের সূত্রে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন, আরে সৃজা যে, কেমন আছো? এখন তো ভার্সিটিতে দেখাই যায় না তোমায়। কোথায় থাকো তুমি? ছাত্রী হলের আশেপাশেও দেখি না তেমন। ব্যাপার কি বলো তো? আশেপাশে অনেক স্টুডেন্ট যে যার মতো হেঁটে চলছে। অনেকে ক্লাস না করে ঘোরাঘুরি করছে, আড্ডা দিচ্ছে। যে যার যার মতো। এখানে কেউ কারো দিকে নজর দেয় না। মানে কোনো বেশি সিরিয়াস বিষয় না হলে বা চোখে লাগার মতো কিছু না হলে তারা অন্য বিষয় নিয়ে তেমন মাথা ঘামায় না। নূপুর, হৃদা, আঁচলকে দেখতে পাচ্ছি না আমি। কোথায় গেল মেয়েগুলো? এই সময় তো হল থেকে বেরোয় ওরা। স্যার আমাকে কিছুটা অমনোযোগী হতে দেখে এবং তার কথার উত্তর না দেওয়াতে স্যার তার হাত আমার চোখের সামনে নাড়ালেন। বললেন, এই যে কিছু বলছো না যে, কি ভাবছো এত? না না, তেমন কিছু না। আসলে অনেক দিন পর ভার্সিটিতে এলাম তো, তাই ক্যাম্পাসটা দেখছিলাম আর কি। অনেক দিন পর বলতে? আমার জানা মতে তুমি ছাত্রী হলেই থাকো, আর জাবির ছাত্র হল বিশ্ববিদ্যালয়ের মাঝে। তাহলে কি করে অনেক দিন হলো? যদিও কথা বলার ইচ্ছে ছিল না আমার, তাও সম্মানের খাতিরে আমি হালকা হেসে স্যারকে বললাম, আমি তখন ছাত্রী হলে থাকি না স্যার। আমার কথা শুনে স্যার অবাক হয়ে বললেন, তাহলে কোথায় থাকো এখন? এই তো এই সাভারেই থাকি। উনি আর কথা ঘাটালেন না, কিন্তু পরেই আবার একটা আবদার করে বসলেন উনি। বললেন, যেহেতু অনেকদিন পর তুমি ভার্সিটিতে এসেছো, তাই তোমাকে একটা ট্রিট দেওয়াই যায়। হবে নাকি ফুসকা? স্যারের কথা শুনে আমার মনে হলো স্যার বোধহয় ইচ্ছে করেই সাঁতার না জেনে জলে ডুব দিতে চাইছেন। আমি আমার জীবনে কোনোদিন কোনো মানুষকে নিজ ইচ্ছায় আগ বাড়িয়ে ট্রিট দিতে দেখিনি। আর বিষয়টা যখন স্যারের, যাকে আমি ভালো করে চিনিও না, তার উপর বেষ্টুর ক্রাশ টিচার, সেখানে ট্রিট গ্রহণ করাটা কিছুটা নিজ ইচ্ছায় সাপের গর্তে পা দেওয়ার মতোই। যদি আমি ট্রিট নেওয়াতে রাজি হয়ে যাই, তাহলে দুটো নেগেটিভ ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে খুব। আশঙ্কা নাম্বার 1, হৃদাকে বিষয়টা না জানালে আমার বেষ্টুর সাথে রিলেশন বাজে হয়ে যেতে পারে বা ভালো একটা ঝগড়া হতে পারে। আশঙ্কা নাম্বার 2, ভার্সিটির কিছু সিসি ক্যামেরা এই কাহিনী কয়েকজন রচনাবিদের কাছে গিয়ে বলবেন, আর রচনাবিদগণ অনুচ্ছেদকে রচনা আকারে প্রকাশ করবেন। এতে আমার আর স্যারের দুজনেরই ক্ষতি হবে। তাই বিষয়টা এড়িয়ে যেতে চাইলাম আমি। কিছুটা বুদ্ধি খাটিয়ে বললাম, কিন্তু স্যার, এই গরমে ফুসকা, তাও ঝাল আর টক দিয়ে, নির্ঘাত শরীর খারাপ করবে। আচ্ছা, যেহেতু গরম পড়েছে সেহেতু আইসক্রিম তো চলবেই, সাথে যদি আরও কিছু চাও তাহলে তাও পাবে। এমন সুযোগ সহজে হাতছাড়া করতে নেই। চলো চলো।
আমি আবারও মেকি হেসে স্যারকে বললাম, আইসক্রিম তো আমিও লাইক করি স্যার, কিন্তু নোটস? স্যার আমাকে আশ্বাস দিয়ে বললেন, আবার নোটসের চিন্তা করছো তুমি? তোমার এই মাস থেকে আগামী 3 মাসের নোটস, অ্যাসাইনমেন্ট সব কালেক্ট করে দেবো আমি। সো নো চিন্তা, জাস্ট চিল। স্যারের কথা শুনে কিছু বলতে যাব তার আগে খেয়াল করলাম আমাদের কথোপকথন শুনে একটা লোক সাপের মতন ফোঁস করছেন। শরৎ ভাইয়ের কর্মকাণ্ড দেখে সব নেগেটিভ পজিটিভ ভুলে গেলাম আমি। আবারও সময়ের সঠিক ব্যবহারের সুযোগ পেয়েছি। যেহেতু নোটস অ্যাসাইনমেন্ট স্যার কালেক্ট করে দিবেন আর ট্রিটও দেবেন, তার উপর এসব দেখিয়ে আমি শরৎ ভাইকে আর একটু ভালো করে টাইট দিতে পারবো। সেহেতু এই সুযোগটা মিস করছি না আমি। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কথাটা ভেবেই আমি মুচকি হেসে স্যারকে বললাম, স্যার যেহেতু এত করে বলছেন সেহেতু তো যেতেই হয়। শত হোক গুরুজন আপনি, সম্মানিত মানুষ, শ্রদ্ধা আর ভালোবাসার মানুষ আপনি, আপনার কথার খেলাপ করা যায় না, চলুন। আমার কথা শুনে স্যার হাসলেন। আইসক্রিম খাচ্ছে আমি, 2 হাতে 2টো আইসক্রিম, পাশে শরৎ ভাই দাঁড়িয়ে। আমার পাশে শরৎ ভাই কীভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবং কিছুক্ষণ পরপর আমাদের ছোটোখাটো কথোপকথন শুনে স্যার বললেন, ও কি তোমার কোনো রিলেটিভ হয়? হ্যাঁ উনি। আমি কিছু বলার আগেই শরৎ ভাই বললেন, ওর কাজিন হই আমি। স্যার শরৎ ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, নাইস টু মিট ইউ। আমি সামি জুবাইর, শ্রীজার ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের টিচার। শরৎ ভাই হালকা মুড নিয়ে হাসলেন শুধু। সামি স্যার আবারও বললেন, বাই দ্য ওয়ে আপনার নামটা কিন্তু এখনও জানা হলো না। শরৎ ভাই আবার তার অতিরিক্ত মুড নিয়ে নিঃশব্দে হেসে বললেন, আমি শরৎ। আমি বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পদে আছি আর ল নিয়ে স্টাডি চালিয়ে যাচ্ছি। শরৎ ভাইয়ের কথা শুনে স্যামি স্যার কিছুটা ভাবা দিলেন, তার সাথে ভালো সময় আলাপ করলেন তিনি। তাদের আলাপন দেখতে দেখতে আমি 3-4টা আইসক্রিম শেষও করে ফেললাম। কদিন ধরে সৃজার ঝগড়াটের টাইপ মায়াবী মুখটাকে মিস করছে নাদিম। যার সাথে তার কদিন আগে চুটিয়ে ঝগড়া হলো সেই মেয়েটাকে সে মিস করছে। সেদিন ঝগড়ার সময় নাদিম ওকে নিজের শত্রুই ভেবে নিয়েছিল। বোকা একটা মেয়ে, ওর ভালোর জন্য নাদিম ওকে সাবধান করতে গেল আর মেয়েটা কিনা ওকে গালমন্দ করে দিল, সাথে থ্রেট ফ্রি। শত্রুকে মিস, তবে শত্রু হলো মেয়েটা দেখতে খুব মিষ্টি, কতটা মায়া তার মুখশ্রীতে। হুট করে নাদিমের মনে হলো, না না, এসব কি ভাবছে সে? যখন একটা মেয়ে ঝগড়াটে মেয়ের প্রেমে পড়বে নাদিম রেজওয়ান? কিছুতেই না, কোনো মতেই না। এসব ভেবে নিজেকে শক্ত করে নিল নাদিম। তখনই তার মা নাইমা খাতুন এসে নাদিমের হাতে একটা ফিরনির বাটি ধরিয়ে দিলেন। আঁচলে হাত মুছতে বললেন, নে, এটা ওপরতলার নতুন ভাড়াটিয়াদের দিয়ে আসবি। প্রথম দিন তো কিছুই দিতে পারলাম না, তাই আজ ফিরনি করলাম। এটা দিয়ে আয় যা। নাদিম কিছুক্ষণ আগে শপথ করেছে, বেশ কঠিনভাবেই করেছে, এই মেয়ের সাথে এই জন্মে আর দেখা করবে না সে। যদিও মুসলিমের একবারই জন্ম, এরপরই পরকাল, তাই এই এক জন্মের অপব্যবহার করতে চায় না সে। এই মেয়ের সামনে গেলে নির্ঘাত আবার আরেক দফা ঝগড়া করে ছাড়বে। তাই ভেবে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নাদিম। নাইমা খাতুনকে অলস ভঙ্গিতে বলল, মা ভালো লাগছে না আমার, যাব না আমি। আর 2 দিন পর নতুন ভাড়াটিয়াদের এত খাতির যত্ন করার কি আছে বলো তো? মনে হয় তুমি জামাই আদর করছো তাদের। যেতে পারবো না আমি। নাইমা খাতুন সারা দিনের পরিশ্রমে বেশ ক্লান্ত। তার একমাত্র ছেলে নাদিম আর তার স্বামী নাইমে দুজন মিলে তার জীবনের ষষ্ঠী করে দিচ্ছে একেবারে। বিয়ের আগে নাইম আহমেদের জ্বালায় তিনি ভার্সিটিতেও যেতে ভয় পেতেন বেশ। সিনিয়র ছিল নাইম, র্যাগিং করা ছিল নিয়মিত অভ্যাস নাইমের। যদিও তা অজুহাত মাত্র, নাইমা খাতুনকে তিনি বেশ পছন্দই করতেন। ধীরে ধীরে ভয় থেকে প্রণয় হয় তাদের, আর এই প্রণয়ের পরিণতি তো দেখতেই পাচ্ছেন। নাইমা খাতুন রাগ নিয়ে বলেন, তুই কি যাবি? আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। এই বলেই নাদিম ফিরনির বাটিটা নিয়ে শ্রীজাদের ফ্ল্যাটে গেল। কলিং বেলে চাপ দিয়ে অপেক্ষা করতে লাগলো। ঘরে বসে টিভি দেখে সময় ব্যয় করছিল চারু। হঠাৎ কলিং বেলের আওয়াজে সে মনে করলো সৃজা এসেছে, অথচ সৃজা তাকে বারবার বলে দিয়েছিল দরজা খোলার আগে চেক করে নিতে কে এসেছে। দরজার সামনে অপরিচিত একজন লোককে দেখতে পেয়ে চারু বলল, কে আপনি? এখানে কেন এসেছেন? কি চাই? নাদিম শীষ বাজিয়ে বলল, বাবা এত প্রশ্ন একসাথে? ভালো প্রশ্ন করা ভালো, এটা আপনাদের জন্য। দরজার ভেতরে উকি ঝুঁকি দিয়ে নাদিম বলল, বাই দ্য ওয়ে মিস ঝগড়াটিকে তো দেখছি না, কোথায় সে? চারু বিরক্তি নিয়ে বলল, ও হ্যালো, এখানের কেউ না, মিস ঝগড়াটি না ওকে। নাদিম ইশারা বোঝার ভান করল। এরপর লম্বা শীষ বাজে চুইংগাম চিবিতে বলে উঠল, তা আপনার নাম কি, মিস গোলমরিচ? চারু রেগে বলল, আমি কোনো গোলমরিচ টোলমরিচ না ওকে, আমি চারুলতা চারু। নাদিম বিজ্ঞদের মতো করে ভ্রু উঁচিতে ঠোঁটে আঙ্গুল চেপে ভাবুক হয়ে বলল, বুঝেছি। কি বুঝেছেন? তুমি এত কথা বলো কেন? কেন জানো?
কারণ তোমার স্বভাব চড়াই পাখিদের মতো খালি ফটফট করা আর বকবক করা, যা তোমার নামের সাথে মিলে যায়। আমি তোমার চারু না চড়াই পাখি বলবো কেমন? চড়াই পাখি? চারু রাগলো, বেশ রাগলো, রেগে মেগে চোখ মুখ লাল করে বলল, আমি চারুলতা চারু, শুধুই চারুলতা চারু, কোনো চড়াই পাখি টাকি নই। আবার এ কথা বলে আমি আপনাকে নাদিম ভ্রুচিয়ে বলল, কি আমাকে কি করবে? চারু বলল, আপনাকে আমি এতটুকু বলে চুপ মেরে রইল চারু, কিছু বলার মতো পাচ্ছে না সে। সত্যি তো কি বলবে এই লোকটাকে, কি করবে? হাতে থাকা ফিনির বাটিটার দিকে তাকিয়ে বলে উঠল, এটা কেন নিয়ে এসেছেন? ফিনি নিশ্চয়ই মাথা দেবার জন্য কেউ রান্না করে আপনার কাছে পাঠায়নি, মা পাঠিয়েছে এটা আপনাদের জন্য। আমাকে হয়তো বা চিনবেন না, আমি নাদিম, বাড়িওয়ালার ছেলে। নাদিম নামটা শুনে চারুর তখনই মনে পড়ল, নাদিম নামের ছেলেটার জন্যই তো শরৎ কদিন ধরে এমন জ্বলছে। একদিক থেকে ভালোই হয়েছে এই লোকটাকে দিয়ে। এসব ভেবে চারু নাদিমের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা সুরে বলল, ধন্যবাদ। অল্প সময়ে কথোপকথনের সমাপ্তি হলো। চারু ড্রয়িং রুমে এসে ধপ করে সোফায় বসে পড়ল, হাতে ফিরনির বাটিটা। কোনো কিছু না ভেবেই ডান হাতের মাঝ আঙ্গুলটা ফিরনিতে ডুবিয়ে দিল ও। আঙ্গুলটা মুখে পুরে নিয়ে বেশ আনন্দ করে খেতে লাগলো। ফিরনিটা সত্যিই খুব ভালো। তার প্রতি জন্মদিনে তার দাদি তাকে ফিরনি করে দিত, যদিও আহামরি করে পারত না। ওনার যতটুকু সামর্থ্য ততটুকুর মাঝেই আয়োজন করতেন তিনি। মামার বাড়ির লোকদের সাথে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার মায়ের মৃত্যুর পরপরই। তাদের সাথে নাকি আর যোগাযোগ হয়নি তার পরিবারের কারোরই। দাদিকে খুব মনে পড়ছে আজ, কতদিন কথা হয় না তার সাথে। চারু ভাবল, আচ্ছা দাদিকে একটা ফোন করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। বাটিটা টেবিলের উপর রেখে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। বেসিনের ট্যাপটা ছেড়ে পানি দিয়ে হাত ধুয়ে নিয়ে অন্যায় ভালো করে হাত মুছে নিল। কলেজ ব্যাগ থেকে ফোনটা বের করে দাদিকে ফোন লাগালো। কেমন কেমন যেন লাগছে চারুর, কিছুটা ভয় ভয়। বারবার মনে হচ্ছে সে চলে আসার পরে কি দাদিকে ভালো করে যত্ন করেছে তারা। কেন যেন মনে হচ্ছে সে ভালো নেই। কিছুক্ষণ ফোন রিং হবার পর কেউ একজন ফোন ধরল। চারু বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো দাদি? ভুলে গেছো আমারে? তোরে কি ভোলা যায় চারু? আমার তো ইচ্ছা আসিল তোরে আমার বউ করে নিমু, আর তুই কি করলি? টাকার লোভে পড়ে ওই বিবাহিত শরতের কিনা দাসী হইয়া গেলি। আমি কি তোরে কম সুখ দিতাম? শরতের যা আছে তা আমারও আছে। তা কেমন দিনকাল কাটতাছে তোর? ফোনের অপর পাশ থেকে রাজীবের কণ্ঠস্বর শোনার আশা করেনি চারু। রাজীবের এমন বাজে কথাবার্তা শুনে গা গুলিয়ে আসছে ওর। চারু কেন যেন এবার আগের মতো ভয় পেল না, জোর গলায় বলল, নিজের মন মানসিকতা ঠিক করেন রাজীব ভাই, সবারই নিজের মতো চরিত্রহীন ভাইবেন না। শরৎ ভাই আপনার মতো চরিত্রহীন না, উনি উদার মনের মানুষ। আমারে আপনাকে এই নরক থেকে বাহির করে একটা সুন্দর জীবন দিছে। হ্যাঁ হ্যাঁ, চরিত্রবান দেখেই মানুষ আরে সম্মান করে, আর আপনি চরিত্রহীন দেখেই মানুষ আপনারে জুতো পেটা করে। পার্থক্যটা এখানে রাজীব ভাই, আগে নিজের চরিত্র ঠিক করেন। রাজীব নিজের এমন অপমান সইতে না পেরে রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, খুব গলার বার বাড়ছে না তোর? খুব বাড়ছে? আগে তো এত সাহস আসিল না, শহরে গিয়া বেশি সাহস হয়ে গেছে তোর। আগে কেমন আসিলি মনে নাই? মনে করাইয়া দিমু তোরে? চারু হেসে বলল, আমারে মনে করান লাগবো না রাজীব ভাই, আমি নিজের পরিবর্তন সম্পর্কে জানি রাজীব ভাই। কিন্তু আফসোস আপনার পরিবর্তন হইল না। ভবিষ্যতে মানুষের হাতে গণধোলাই না খাইতে চাইলে ভালো হইয়া যান। রাজীব অপর পাশ থেকে কিছু বলতে যাবে তার আগে রাজীবের হাত থেকে ফোনটা নিয়ে নিল চারুর দাদি। চোখ গরম করে তাকালো রাজীবের দিকে। রাজীব কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। চারুর দাদি ফোন কানে নিয়ে বললেন, হ্যালো, আসসালামু আলাইকুম, কে কইতাছেন? দাদি, আমি চারু, কেমন আছো তুমি? চারু, এবার বুঝতে পারছি ওই বজ্জাত রাজীবে কেন এমন ফুসুর ফাসুর করে কথা কইতাছিল। বেলাজা স্যারা মানুষের মোবাইল হাতায় স্বভাব ভালো না। তোরে ভালো মন্দ কিছু কয়টয় নাই তো? চারু বলল, আরে আমারে আবার কি বলবে, বলার মুরদ আছে, আমিও বলে দিই সাথে সাথে। ও আচ্ছা, কেমন আছিস তুই? হ্যাঁ, মানুষ কেমন? পড়ালেখা কেমন চলতেছে? উফ দাদি, তোমার এত চিন্তা। ওনারা খারাপ না, মানুষ ভালা, পড়াশোনা ভালো চলতেছে, কোনো রকম অশান্তিতে নাই, আমি অনেক ভালো আছি। চারু দাদি প্রশান্তির হাসি হাসলেন, মস্করা করে বললেন, তুই শহরের মানুষগুলাহান কথা কইবার লাগছ সিদানিং, যদিও ভালো করে কইতে পারোস না এখনো। চারু দাদির কথা শুনে হাসলো। চারু শহরের মানুষদের মতো কথা বলতে পারে না, কথাটা ভুল। দাদির সাথে দাদির মতো কথা বলতেই ভালো লাগে ওর। উনিই তো কথা বলতে শিখিয়েছিলেন ওকে। শুদ্ধ ভাষায় বলতে গেলে কেমন যেন গলায় ঠেকে। এবার সত্যি কইরা কত দাদি, ওই বাড়ির মানুষেরা
তোমার দেখাশোনা ভালো মতো করে, নাকি আমি চলে আসার পর তোমার দেখাশোনাই করে না? চারুর কথা শুনে হাসলো চারুর দাদি। মুখ থেকে পানের পিক ওঠানোর আঙ্গিনায় ফেলে দিয়ে পান চিবুতে চিবুতে বললেন, এতই সোজা রে? তোর দাদারা আসিল 5 ভাই, আমি ওই বাড়ির সুডু বউ আসিলাম। বড় জালেরা মনে করছিল সুডু বউ দেখে হেরা আমার মাথায় কাটাল ব্যাঙ্গা খাইব, অথচ শেষ পর্যন্ত এই সংসারের হাল আমিই ধরছি। সংসারের চাবিকাঠি আমার হাতেই আইছিল। হে আমারে জব্দ করব আমার পোলার বউ? আমার সম্পত্তি লাইগা ওরা পাওচাটা কুত্তার মতো আমার পিছে পড়ে আছে। ওরা আমার টাকারই ভালোবাসে আমারে না, আমি সেটা খুব ভালো করেই জানি। আমার সব আগে থেকেই তোর নামে দিয়া দিছি সব। এই বাড়িটাও দেয়া আছে, যেটা ওরা জানে না। ওরা ভাবছে এই বাড়িটা যদি ওগোর নামে লেখা দিই, যেই কয়টা দিন বাইচা আসি ওগোর উপরেই খাইয়া মরমো আমি। আমার পোলায় যে এমন কাপুরুষ হইব তা তো আগে জানতাম না, বলেই কেঁদে দিলেন চারুর দাদি। পোলাডারে মানুষ করতে পারলাম না রে চারু, এইটাই দুঃখ আমার। বাদ দাও দাদি, ওই লোকের কথা মনে করে কানলেও এটা সময় নষ্ট। ওই স্বামীটা কেড়ে সৃজা, আমাদের ভার্সিটির টিচার। আপনাকে তো পরিচয় দিয়েছেন তিনি শরৎ ভাই। ওই লোকের ব্যবহার দেখে মনে হচ্ছিল সে তোর ভার্সিটির টিচার নয়, অন্য কিছু। কি কিছু শরৎ ভাই? এমন ভান করছিস যেন সবটাই তোর অজানা। কি দরকার ছিল যেচে তোকে ট্রিট দেবার? আমার তো অন্য কিছু মনে হচ্ছে। আমি শরৎ ভাইকে পিঞ্চ মেরে বললাম, আমার মতো সুন্দর আর ভদ্রমেয়েকে সিঙ্গেল দেখলে যে কেউ ট্রিট দিতে চাইবে। অবশ্যই চাইবে। শরৎ ভাই ভ্রুকুটি করে প্রশ্ন করলে নামায় বললেন, তুই সিঙ্গেল? অবশ্যই আমি সিঙ্গেল, কোনো সন্দেহ? তুই যদি সিঙ্গেল হস তাহলে আমার বউকে? তা আমি কি করে বলবো? আমি তো আপনার কাজিন, তাই না? আমার কথা শুনে বেশ ভালোভাবে শরৎ ভাই বুঝতে পারলেন আমি তার কথাই তাকে ফিরিয়ে দিচ্ছি। তাই তিনি বললেন, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস? না, যা সত্য তাই বলছি শরৎ ভাই। শরৎ ভাই বললেন, বুঝেছি, এখন চল। বলে আমার হাত ধরে রাস্তা পার করে একটা রিক্সা ভাড়া করলেন তিনি। ঠিকানা শুনতে পেরে বুঝে গেলাম তিনি বাড়ির ঠিকানা বলেননি। ভালো বড়সড় একটা শপিং মলের সামনে এসে থামলো রিক্সা। আমার কেন যেন মনে হলো তিনি বুঝতে পেরেছেন আমি রাগ করেছি। রাগ ভাঙানোর জন্যই কি এত কিছু?